সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং পড়াশোনার সাথেই আছো। রংপুর মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সাথে আছি আমি সাফিয়াতুল ফেরদৌস শরণ। আজকে আমরা একটি কবিতা নিয়ে আলোচনা করব, সোনার তরী কবিতা। সোনার তরী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই বিখ্যাত একটি কবিতা। আমরা আজকে এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দ্বিতীয় কবিতা। প্রথম কবিতাটি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ, এটি আমরা আলোচনা করেছি। আজকে আমরা সোনার তরী কবিতাটি শুরু করব। এর আগের সিলেবাসে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি ছিল, কিন্তু নতুন সিলেবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি অন্তর্ভুক্ত করা হয়েছে তোমাদের পাঠ্য হিসেবে। তো সোনার তরী কবিতাটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলতে চাই যে সোনার তরী কবিতার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে আসলে বলার কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি যে সাহিত্যের প্রত্যেকটি শাখায় তার পদচারণা রয়েছে। শুধুমাত্র মহাকাব্য ব্যতীত সাহিত্যের সবকটি শাখায় তার পদচারণা রয়েছে এবং তিনি তার রচনা দিয়ে সমৃদ্ধ করেছেন বাংলা সাহিত্যকে। তো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জেনে নেই। বোর্ডে আমি কবি পরিচিতি কিছুটা তথ্য লিখে দিয়েছি। দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 7 মে 1861 জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, এবং তার মৃত্যু 1941 সালের 7 আগস্ট। এখানে একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এই দুইজনের আমাদের জন্ম মৃত্যু ইংলিশে আমরা জানলেও, ইংরেজি সালটা জানলেও বাংলা সালটা জানা খুবই জরুরি, কারণ এটা বিভিন্ন পরীক্ষাতে আসে। তোমরা একটু লক্ষ্য করো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে 25শে বৈশাখ 1268। আমরা 7ই মে 1861 যেরকম মনে রাখবো, তেমনি গুরুত্বের সাথে 25শে বৈশাখ 1268 মনে রাখতে হবে, এবং তার মৃত্যু 7ই আগস্ট 1941 এবং বাংলায় 22শে শ্রাবণ 1348। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছদ্মনামে যা লিখেছেন তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। তিনি ভানু সিংহ ঠাকুর ছদ্মনামেও রচনা করেছেন। তার পেশা, রবীন্দ্রনাথ ঠাকুরের পেশা বলতে গেলে তার এমন কোনো শাখা নেই যেখানে তার অবদান নেই। তিনি একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, দার্শনিক, চিত্রশিল্পী এবং গল্পকার। সাহিত্যের একটি শাখা হচ্ছে গল্প, ছোট গল্প। এই ছোট গল্পের, এখানে একটি তথ্য লিখে রাখি, ছোট গল্পের জনক বাংলা ছোট গল্পের জনক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তার একটি কবিতার মাধ্যমে ছোট গল্প সম্পর্কে বিস্তারিত বলে গেছেন। ছোট গল্পের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত সব কিছু তিনি ওই কবিতায় বর্ণনা করে গেছেন, এবং তার হাত ধরেই বাংলা সাহিত্যে ছোট গল্পের আবির্ভাব। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব উৎসাহী না হলেও তিনি কিন্তু একটি বিশ্ববিদ্যালয় তৈরি করে গেছেন, সেটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা কল্পনা, পুনশ্চ জন্মদিন, শেষ লেখা, এগুলো তার উল্লেখযোগ্য কাব্য। তার দুটি কাব্যনাট্য রয়েছে, একটি হচ্ছে বিসর্জন আর একটি চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের খুবই গুরুত্বপূর্ণ একটি কাব্য, কারণ এই কাব্যটির ইংরেজি অনুবাদ সং অফারিংস, এটার জন্য, এই কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে। খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুর
সাহিত্যে নোবেল পুরস্কার পান 1913 সালে তার সং অফারিংস গ্রন্থটির জন্য। তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার প্রথম নোবেল বিজয়ী। এই মোটামুটি এই ছিল রবীন্দ্রনাথ সম্পর্কে তথ্য। এছাড়াও রবীন্দ্রনাথকে নিয়ে বলার শেষ নেই। তার যে অবদান বাংলা সাহিত্যে সেটা বলে শেষ করা সম্ভব না। তিনি অনেক অবদান রেখেছেন। আমরা তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তার জীবনী যদি আমরা পাঠ করি তাহলে জানতে পারবো। তার প্রায় 2200 মতো গান রয়েছে এবং তিনি অনেক কবিতা রচনা করেছেন। তার অনেকগুলি কাব্যগ্রন্থ রয়েছে। তার উপন্যাস রয়েছে 12টি। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছে যোগাযোগ, ঘরে বাইরে, নৌকাডুবি, গোড়া, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস। তো ঠিক আছে, আমরা এরপরে সোনার তরী কবিতাটি নিয়ে আলোচনা করব। সোনার তরী কবিতা, আমরা কবিতাটি পাঠ করব এবং এটি একটি রূপক কবিতা। সোনার তরী একটি রূপক কবিতা। তো এই কবিতার যে মূল কথাগুলো রয়েছে সেটি আমি এখানে লিখে রেখেছি, যে এই কবিতাটি পাঠ করার পরে আমরা এই কবিতাটিতে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে মানব জীবনের অনিবার্য সত্য। মানব জীবনের অনিবার্য সত্য কি? মানুষ মরণশীল। মানুষ পৃথিবীতে জন্ম নিলে তাকে মৃত্যুবরণ করতেই হবে, এটি একটি অনিবার্য সত্য। এই সত্যটার প্রমাণ রয়েছে এই সত্যটাকে মূলত তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। তারপর সৃষ্টিকর্মের মর্ম উপলব্ধি। মানুষ যে সৃষ্টি করে, মানুষ যে শিল্প তৈরি করে, তার যে নিজের যে সৃষ্টি কর্ম রয়েছে সেইটা যে আমাদেরকে আসলে যে কিছু করে যেতে হবে জীবিত থাকা অবস্থায়, আমরা যেন কিছু করে যেতে পারি, সেই মর্মটা যাতে আমরা উপলব্ধি করতে পারি সেরকমই আভাস দেয়া আছে এই কবিতায়। সৃজনশীলতার গুরুত্ব। আমরা যদি মারা যাই, মানুষ মরণশীল, মানুষ তো মারা যাবেই, কিন্তু কালের স্রোতে আমরা ভেসে যাব ঠিকই, কিন্তু আমাদের যে কর্মগুলো রয়েছে সেগুলো থেকে যাবে পৃথিবীতে। আর এই কর্মগুলো কিভাবে আসতে পারে? আমাদের সৃজনশীলতা বলতে হচ্ছে যে আমরা আমাদের নিজেরা আমরা কি তৈরি করে রেখে গেলাম, নিজেদের আমরা যাতে সৃজনশীল কিছু তৈরি করতে পারি, এজন্যই এই কবিতাটার মধ্যে এই সৃজনশীলতার গুরুত্বটাও আমরা দেখতে পাবো। রূপক কবিতার ধরন। যেহেতু আমি বলেছি যে সোনার তরী একটি রূপক কবিতা, রূপক কবিতা কি রকমের হতে পারে, তার ধরন কি রকম, সেটা এই কবিতার একটি বিষয়। চিত্রকল্পের ধারণা। কবিতাটিতে প্রচুর চিত্রকল্প দেখতে পাবো আমরা। কবিতাটি যখন পড়ব তখন আমরা বিভিন্ন ধরনের চিত্রকল্প দেখতে পাবো। কৃষকের অসহায়ত্ব। কবিতার আরেকটি বিষয় হচ্ছে কৃষকের অসহায়ত্ব। কৃষক তার শ্রমের দ্বারা ফসল উৎপাদন করে, ধান উৎপাদন করে, সেরকমই একটি বিষয় কবির ব্যক্তি জীবন এবং কবির যে আধ্যাত্মিক চিন্তা, সেই বিষয়গুলো এখানে আছে। এবং এত কিছু করার পরও সে অসহায়। কেন অসহায়? কবিতাটি যখন আমরা পাঠ করব, পাঠ করতে করতে যখন ব্যাখ্যাটা পাবো তখন বুঝতে পারবো। সোনার ধান রক্ষা করার গুরুত্ব উপলব্ধি। সোনার ধান যে কৃষক সোনার ধান উৎপাদন করে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়, কিন্তু কৃষক অসহায়, কৃষককে কিন্তু কাল নিয়ে যাচ্ছে না। সেই সোনার ধান তাহলে আমাদেরকে রক্ষা করতে হবে, সেটার গুরুত্ব এখানে বোঝানো হয়েছে। প্রাকৃতিক রূপ সৌন্দর্য বর্ণন। প্রকৃতির যে রূপ, রবীন্দ্রনাথের রচনার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তার কবিতার মধ্যে, তার অসংখ্য কবিতার মধ্যে আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাই। এই কবিতাটিতেও আমরা প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা পাবো।
তো এই হচ্ছে কবিতার মূল কথাগুলো রয়েছে। এখন আমরা কবিতা পাঠে চলে যাই। কবিতা পাঠে গেলে এই বিষয়গুলো প্রত্যেকটা একটি একটি করে মিলে যাবে কবিতার সঙ্গে। দেখো, সবাই বইটি তোমাদের সামনে রাখো, যাতে আমি কিছু কিছু বিষয় বলে দিব যে এই 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 মানে বাক্যটার অর্থ এরকম, সেটা লিখে রাখতে পারো পাশে, বা খাতায় একটু লিখে রাখতে পারো, তাহলে তোমাদের পড়ার সময় বুঝতে সুবিধা হবে। ঠিক আছে। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। গগন মানে হচ্ছে আকাশ, আর গরজে মানে গর্জন করে। ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। এখানে কবির বলা হচ্ছে যে এখানে একটি চিত্রকল্প আছে। দেখো যে গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা, খর পরশা। এখানে এই 7টি লাইনে একটি চিত্রকল্প বোঝানো হয়েছে। একটি চিত্রকল্প আমরা যদি এই জায়গাটুকু পাঠ করি, এই 7টি লাইন যখন পাঠ করব এবং আমরা যদি ভাবতে থাকি, আমাদের ভাবনায় একটি সৌন্দর্য মানে প্রাকৃতিক একটি সৌন্দর্য ফুটে উঠবে এবং একটি চিত্রকল্প আমাদের মনে চলে আসবে। যেমন হচ্ছে যেখানে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এখানে একটি মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পারবো আমরা, যেখানে অবিরাম বর্ষণ হচ্ছে, তার মধ্যে থেকে কিছুক্ষণের একটু খান্তি। এরই মধ্যে দেখো যে এখানে কুলে একা বসে আছি নাহি ভরসা, কিছুক্ষণের একটু বিরতি, ঘন বর্ষণের কিছুক্ষণের একটু বিরতি। এখানে এরই মধ্যে এক কৃষক নদীর ধারে একা বসে আছে, কিন্তু তার কোনো ভরসা নেই। জল এরপরে বলা হচ্ছে যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সার। আচ্ছা, জল ভরা খরস্রোতা নদী দুর্বার বেগে মানে বহমান হচ্ছে, যে একটা ছোট্ট একটা দ্বীপের কথা বলা হচ্ছে, একটি ধান ক্ষেত, তার চারপাশে খরস্রোতা নদী বহমান। হ্যাঁ, তার চারদিকে দেখো যে এই যে রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলসার, মানে তার চারদিকে প্রচুর ধান কাটা রয়েছে, রাশি রাশি ধান কাটা রয়েছে। এখানে আসলে কবির জীবনের একটি, কবির যেমন ব্যক্তি জীবন এখানে প্রকাশ পাচ্ছে, এখানে প্রতীকী একটা রূপও প্রকাশ পাচ্ছে। যেমন হচ্ছে যে কবির জীবনে দ্বীপ হচ্ছে যে আজকে আমাদের এই ছোট্ট একটা তার দ্বীপের কথা যে বলছে, এটা হচ্ছে তার ধান ক্ষেত, একটি ছোট্ট একটা দ্বীপের মতো, চারপাশে খরস্রোতা নদী, এবং এই নদী হচ্ছে যে প্রতীকী অর্থ হচ্ছে যে কাল স্রোত, এই স্রোতে কালের স্রোতে সবকিছু ভেসে যাবে। যেমন হচ্ছে যে ভরা নদী ক্ষুরোধারা খর পরশা, হচ্ছে যে ভরা নদী ক্ষুরোধারা, হচ্ছে যে বর্ষায় নদী জল খুরের মতো মানে খুরের মতো ধারালো হয়েছে, ক্ষুরোধারা এজন্য বোঝানো হচ্ছে। আর খর পরশা মানে হচ্ছে ধারালো বর্ষা। একদিকে হচ্ছে যে ক্ষুরোধারা, আবার ধারালো বর্ষার মতো, খুরের মতো ধারালো, কিন্তু এইদিকে কৃষক বসে আছে, কিন্তু তার কোনো ভরসা নেই, সে একা বসে আছে। আসলে মানুষের জীবনের যে অন্তিম মুহূর্তে সে যে একা এবং তার যে কোনো ভরসা নেই, সেটাই এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ যে তার প্রচুর ধান, তার সোনার ধান রয়েছে অনেক, তার রাশি রাশি ধান কাটা হয়ে গেছে, ভাড়া ভাড়া মানে পাত্র, ভাড়া মানে পাত্রে উঠানো হয়েছে, কিন্তু সে তার কোনো ভরসা নেই, সে একা বসে আছে। কাটিতে কাটিতে ধান এলো বরষা। আচ্ছা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। আচ্ছা, এখানে রূপক অর্থে ব্যবহার করেছেন। ছোট ক্ষেতকে আসলে তিনি ধরিত্রী বুঝিয়েছেন, ছোট ক্ষেতটা বলতে হচ্ছে ধরিত্রীকে বুঝিয়েছেন, অর্থাৎ তার জন্মভূমি বা পৃথিবী, যে এখানে মানুষ একা আসে এবং একা যায়। এখানে কৃষকের আসলে নিঃসঙ্গ অবস্থাটা বোঝানো হয়েছে। একদিকে একটি সাধারণ অর্থ পাচ্ছি আমরা এখানে, যে কৃষক এবং তার অসহায় অবস্থা, কিন্তু প্রতীকী অর্থে যদি চিন্তা করি, এটা হচ্ছে মানুষের জীবনের যে একটা অনিবার্য সত্য, যে মানুষ একা আসে এবং একাই যায়। বাঁকা জল করেছে খেলা, এখানে বাঁকা জল হচ্ছে কাল স্রোতের প্রতীক। এইটি তোমরা এই শব্দটি লিখে রাখতে পারো, বাঁকা জল মানে হচ্ছে কাল স্রোতের প্রতীক। আর হচ্ছে যে বাঁকা শব্দটি এখানে দুই ভাবে ব্যবহার করা হচ্ছে। দেখো, এক নাম্বার হচ্ছে যে নদী জলটাকে বেষ্টন করে আছে, নদীকে বেষ্টন করে আছে এই বাঁকা জল। আরেকটা হচ্ছে কুটিল বা প্রতিকূল অর্থে, অর্থাৎ এটা হচ্ছে কৃষকের প্রতিকূলতা, এই বাঁকা জলটা। আচ্ছা, এরপরে দেখি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা।
অর্থাৎ এখানে এখানে একটি চিত্রকল্প পাচ্ছি আমরা। চারদিকে রয়েছে যে মহাশূন্যতা আর তারই মাঝে জীবনের ছোট দ্বীপ। জীবন আর এই জীবন দ্বীপে কবি একা বা কৃষক একা। এখানে কবির ব্যক্তি জীবনটাকেও পাওয়া যাচ্ছে, আবার কৃষককেও পাচ্ছি আমরা। জীবনের প্রভাত বেলায় অনন্ত পারের যে ছবি কবি সেটা ঝাপসা অবলোকন করেছেন। এখানে এই যে প্রভাত বেলা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এখানে কৃষকের অন্ধকার ভয়াবহ একটা পরিবেশের বর্ণনা দেওয়া হচ্ছে। এখানে যে অন্ধকার, কৃষক অন্ধকার একটা ভয়াবহ পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, একাকী জীবন নদীর পারে, সংসার তরণীর মাঝি। এখানে বোঝানো হচ্ছে যে গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, তরি বেয়ে আসছে, কে তরি বেয়ে আসে? মাঝি তো তরি বেয়ে আসে। হ্যাঁ, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে মাঝি হচ্ছে অনন্ত মহাকালের প্রতীক। কৃষকের রূপকে কবি নিজের যে কথাগুলো সেগুলো তিনি বলেছেন, এজন্য এটাকে রূপক কবিতা বা প্রতীকী কবিতা বলা হচ্ছে। যেখানে কৃষকের রূপকে কবি নিজের ব্যক্তি জীবনের কথাগুলো বলেছেন। আর এরপরে হচ্ছে যে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়। এখানে মাঝি যে আসছে সে ভরা পাল নিয়ে আসছে, কিন্তু সে কোনো দিকে তাকাচ্ছে না। এর কারণ হচ্ছে যে মাঝি নিরাসক্ত, তার কোনো কিছুতে কোনো আসক্তি নেই। সে আসছে কিন্তু কোনো দিকেই তাকাচ্ছে না। এরপরে দেখি আমরা যে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। এখানে ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মাঝির এটা চলার উদ্দামতা। মাঝি তো চলে আসছে, মাঝি আসছে কিন্তু কোনো দিকে সে তাকাচ্ছে না, তার নিরাসক্তি। এই কারণে সে কোনো দিকে তাকাচ্ছে না, কোনো দিকে তার কোনো আসক্তি নেই। কিন্তু ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, মাঝির এখানে চলার যে উদ্দামতা সেটি এখানে বর্ণনা করা হয়েছে। এটা আসলে সাধারণ, পড়ে মনে হচ্ছে খুবই সাধারণ অর্থ, সাধারণ অর্থে এটি ব্যবহার করা হয়েছে এরকম মনে হয়, কিন্তু আসলে এটি অবশ্যই ব্যঞ্জনা সমৃদ্ধ। দেখে যেন মনে হয় চিনি উহারে, চিনি উহারে আসলে এই সে কে, কাকে চেনার কথা বলা হচ্ছে, মানে এখানে যে কবির হৃদয়ের যে অন্তর্যামী রয়েছে তার কথা বলা হচ্ছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করতে গেলে বিভিন্ন সমালোচকগণ তার যে কথাটি বলেছেন যে তিনি একজন জীবন দেবতার কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভিতর থেকে তার যে প্রেরণা, তার কবিতা জীবন দেবতা, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা আসলে কে, এটা হচ্ছে যে তার ভিতরের যে কবির যে প্রেরণা, কবি যে কবিতা রচনা করবে তার যে প্রেরণা আসে, তার কাব্যের যে অধিষ্ঠাত্রী দেবী তিনি বলছেন, তার কথা তিনি বলছেন যে হচ্ছে জীবন দেবতা। হ্যাঁ, জীবন দেবতা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জীবন দর্শন। এই জীবন দেবতা সোনার তরী কবিতাতে যেমন হচ্ছে যে এর হচ্ছে আভাসটা পাওয়া যায়, জীবন দেবতার আভাসটা আমরা সোনার তরী কবিতাতে, কাব্যগ্রন্থে আর কি, সোনার তরী কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে সেগুলোতে এই আভাসটা আমরা পাচ্ছি। কিন্তু চিত্রা কাব্যে এর পরিণতিটা পাওয়া যায়। জীবন দেবতা চিত্রা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো রয়েছে সেখানে তার এই জীবন দেবতার পরিণতি পাওয়া যায়। এই জীবন দেবতাই কবির প্রেরণা। আচ্ছা, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। এখানে এই বিদেশে কে চলে যাচ্ছে, যে মাঝিকে দেখে বলা হচ্ছে, যে দেখে বলেছিল যে আমাদের দেখে, কবির দেখে মনে হচ্ছে, মাঝিকে দেখে মনে হচ্ছে যে আমি তাকে চিনি। হ্যাঁ, সেই মাঝি হচ্ছে আসলে অন্তর্যামী, কবির হৃদয়ের যে অন্তর্যামী সেই জীবন দেবতা। আর এটি জীবন কল্পনার কোনো, এই কোন বিদেশে বলতে হচ্ছে যে কল্পনার কোনো অজানা দেশে যাচ্ছে এই মাঝি। আচ্ছা, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, কবি মাঝিকে আকুতি জানাচ্ছে বা কৃষক মাঝিকে আকুতি জানাচ্ছে যে আমাদের এই কুলে এসে তরি ভিড়াও। এরপরে কবিতাটিতে আছে হচ্ছে যে কবি কেন মাঝিকে ডাকছে, তার যে সোনার ফসল রয়েছে, ধান রয়েছে, সেটাকে এই মাঝির তরিতে তুলে দিবে। এবং মাঝি আসলে, আমরা এই কবিতাটির বাকি অংশটি পরের ক্লাসে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে। এখানে এই কবিতাটির এই অংশটুকু তোমরা পড়বে সবাই এবং এটুকু বোঝার চেষ্টা করবে, বাকি অংশটুকু আমরা এর পরের ক্লাসে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।